হঠাৎ ফোনের আওয়াজে ব্যাটারি লো এর সিগন্যালে সোহানা আরও ভয় পেয়ে গেল। সারাদিন নানান ফটো আর ভিডিও তুলে ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছে। হঠাৎ দমকা হাওয়ায় ফ্যাক্টরির দরজাটা বন্ধ হয়ে গেল। অভি অনেক চেষ্টা করল সেটা খোলার, কিন্তু সে বিশাল দরজা অভির একার দ্বারা খোলা সম্ভব হয়ে উঠল না। এরপর ফোনটার চার্জও পুরোপুরি শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেল। কারখানাটা অন্ধকারে ঢেকে গেল। অভি সোহানাকে বলল, দাঁড়াও, আমার কাছে লাইটার আছে, সেটা জ্বালাই। এই বলে লাইটারটা জ্বালাতে অভি দেখল আশেপাশে সোহানা নেই। অভি সোহানা সোহানা করে কয়েকবার আওয়াজ দিয়ে ভাবল ও কি তার সাথে মজা করছে, কিন্তু না, সোহানা যা ভীতু, সে অন্ধকারে একা কোথাও যাবার সাহস করবে না। অভিও এবার ভয় পেতে শুরু করল। অন্ধকারে ভালো করে কিছু দেখা যাচ্ছিল না, তা বলে একটা গোটা মানুষ এইভাবে উবে যেতে পারে? নানান প্রশ্নের মুখে দাঁড়িয়ে অভি কাঁপা কাঁপা গলায় সোহানাকে ডাকতে লাগল। তারপর কিছু শুকনো পাতা জড়ো করে লাইটারের সাহায্যে আগুন জ্বালালো। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন রাত 9টা। এদিক ওদিক তাকিয়ে দেখে একটা ভাঙা জানালা দেখা যাচ্ছে, তার মধ্যে থেকে বাইরের একটু চাঁদের আভা আসছে। জানালা দিয়ে উকি মেরে অভি ডাক দিতে লাগল, শুনছেন? কেউ আছেন এখানে? আমরা এখানে বন্ধ হয়ে গেছি, একটু সাহায্য করুন। এরপর ঘটল সেই অলক্ষণে ঘটনা। কারা যেন অভিকে বলে উঠল, আমরা দীর্ঘ 20 বছর এখানে আটকে আছি, আমাদের কেউ এখান থেকে বের করে উঠতে পারল না এখনো, আর তোমরা তো সবে মাত্র এলে। এই বলে পুরুষকণ্ঠের শব্দটা চুপ হয়ে গেল। তারপর এক মহিলা কণ্ঠে একজন বলে উঠল, আমরাও দুজন তোমাদের মতোই এখানে বেড়াতে এসেছিলাম, তারপর আর এখান থেকে বেরোতে পারিনি। পলকের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল সব কিছু। এতক্ষণে অভি ভয় কাঁপতে কাঁপতে বলে উঠল, কে কে এখানে? সামনে আসো, তোমরা কারা? আমাদের এখান থেকে বের করো, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। আমায় বেরোতে দাও। তারপর সারা ঘর জুড়ে আর্তনাদ শোনা গেল। কি চিৎকার, যে না মনে হলো কারা যেন যন্ত্রণায় ছটফট করছে। এরপর সোহানা সোহানা করে আবারও কয়েকবার ডেকে উঠল অভি, কিন্তু কোনো জবাব পেল না। অভি পুরো বুঝতে পারছে যে এটা কোনো স্বাভাবিক জিনিস তার সাথে ঘটছে না। সোহানার জন্য চিন্তাও হচ্ছিল, কিন্তু এখান থেকে কিভাবে সে বেরোবে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। এই সময় মনোবল হারালে চলবে না, এই ভেবে সে সকাল হবার অপেক্ষা করতে লাগলো। বারবার করে ফোনটা অন করার চেষ্টা করল, কিন্তু সেটা হয়ে উঠল না। বিন্দুমাত্র চার্জ না থাকায় সেটা এখন অকেজো বস্তুর মতোই পড়ে থাকল। হঠাৎ দমকা হাওয়ায় ফ্যাক্টরির দরজাটা বাইরে থেকে খুলে যায়। অভি কোনোরকম বাইরে বেরিয়ে সোজা কটেজের দিকে দৌড়াতে থাকে। অজানা জায়গায় কিছু ঠিক করে চিনতে পারছিল না। অনেকটা পথ যাবার পর তাদের হোমস্টেটা দেখতে পেল। কোনো রকমে নিজের রুমে গিয়ে বিছানায় বসে দেখে সোহানা বিছানায় অঘরে ঘুমোচ্ছে। সোহানাকে ঘুমোতে দেখে অভি আঁতকে ওঠে। কি তুমি এখানে? কি হলো, এরম চেঁচাচ্ছ কেন? এত কাদা লেগে কেন তোমার জামা কাপড়ে? তুমি কোথায় গেছিলে? অভি কিছু না বুঝতে পেরে সোহানাকে বলল, দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভি চিন্তা করতে লাগলো কিছু মুহূর্ত আগের সব কথা। তারপর তার মনে পড়ল সে ফোনটা ওই ফ্যাক্টরিতে ফেলে এসেছে। সোহানা অভিকে হাঁক দিয়ে ডেকে বলল, কি গো, কি খাবে? দুপুর তো হয়ে গেল। অভি তড়িঘড়ি বাথরুম থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 3টে বাজে। কিছু বুঝতে পারল না, কেমন যেন সব গুলিয়ে গেল। হঠাৎ অভির ফোনটা বেজে উঠল। সোহানা অভিকে ফোনটা দিয়ে বলল, এ নাও, তোমার ফোন এসেছে। অভি ফোনটা হাতে নিয়ে দেখল, কি, এটা তো আমারই ফোন। তবে যে আমি ওই ফ্যাক্টরিতে ফেলে এসেছিলাম, আর ফোনটাতে তো চার্জও ছিল না, ফোন তো সুইচ অফ হয়ে পড়েছিল। রীতিমতো ফোনটা রিসিভ করে হ্যালো বলায় ফোনের ওপার থেকে একজন বলল, আপনি কি অভি চক্রবর্তী বলছেন? অভি বলল, হ্যাঁ। আপনি কে বলছেন? আমি ইন্সপেক্টর মৃণাল সামন্ত বলছি। আপনার ওয়াইফ এখানে আছেন আমাদের কাছে। উনি সম্ভবত জ্ঞান হারিয়ে রাস্তার ধারে পড়েছিলেন। কিছু লোকাল লোক দেখে পুলিশকে খবর দেয়। তারপর আমরা গিয়ে তাকে রেস্কিউ করি। প্রথমত আমরা ভেবেছিলাম উনি হয়তো বেঁচে নেই, কিন্তু সামনে গিয়ে দেখলাম শ্বাস চলছে। তারপর জল দিয়ে ওনাকে জ্ঞান ফেরাই। উনি ঠিক স্পষ্ট কিছু বলতে পারছেন না। কোনো এক ফ্যাক্টরি, অন্ধকার এসব বলে যাচ্ছেন। হয়তো উনি কিছুতে ভয় পেয়েছেন। আপনি এসে ওনাকে নিয়ে যান। পুলিশের কথা শুনে অভির হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে এতক্ষণ যে সোহানা তার পাশে ছিল, সে কি?